বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। চ্যানেল আইতে প্রতি সপ্তাহেই আপনারা দেখছেন প্রকৃতি ও জীবন নামে একটি অনুষ্ঠান, যেটি বাংলাদেশের প্রথম প্রকৃতি এবং পরিবেশ বিষয়ক টেলিভিশন অনুষ্ঠান। সেই ধারাবাহিকতায় প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে এই প্রকৃতি মেলা। মূলত এই মেলাকে কেন্দ্র করে আমরা আজকে কথা বলবো, আর কথা বলবার জন্য আমার আজকে যারা অতিথি চলুন তাদের সঙ্গে পরিচিত হই। আমার একেবারে বায়ে বসা আছেন, বহু পরিচয় তার, আমার মনে হয় এত পরিচয় দেয়া প্রয়োজনও নেই, সেটি আর তার জন্য সম্মানজনকও নয় এখন, কেননা সবাই তাকে চেনেন, সৈয়দ শামসুল হক, সব্যসাচী লেখক। তারপরে রয়েছেন প্রফেসর ডক্টর আইনুন নিশাত, বাংলাদেশের অন্যতম খ্যাতনামা জলবায়ু বিশেষজ্ঞ। আমার ডানে রয়েছেন, একেবারে ডানে রয়েছেন পরিবেশবিদ জুনায়েদ কবির চৌধুরী, এবং তারপরে রয়েছেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান, প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের পরিকল্পক ও উপস্থাপক এবং ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেলের পরিচালক মুকিত মজুমদার বাবু। স্বাগত আপনাদের চারজনকে স্টুডিওতে। আমি প্রথমে এই মেলার যিনি প্রধান উদ্যোক্তা মুকিত মজুমদার বাবু, আপনার কাছ থেকে শুনবো যে আজকের মেলার আয়োজন সম্পর্কে এবং কেন এই মেলা করছেন আপনারা। এর আগে 3টে মেলা হলো, সেই মেলা থেকে অর্জন কি, আর এবারের মেলায় নতুন কিছু সংযোজিত হচ্ছে কিনা? মুকিত মজুমদার। প্রকৃতি মেলা আমরা করছি, আমরা চ্যানেল আই থেকে অন্যান্য মেলাও করি, এবং তার পাশাপাশি প্রকৃতি মেলা গত 3বার হয়ে গেছে, এবার 4র্থ বারের মতো আমরা করছি। প্রকৃতি মেলার ব্যাপারটা হচ্ছে যে আমরা জনগণকে সচেতন করতে চাই এই প্রকৃতির ব্যাপার, পরিবেশের ব্যাপার। এই ব্যাপারটা যে শুধু টেলিভিশনের পর্দায় থাকবে, ফিজিক্যালিও কিন্তু আমরা জিনিসটা নিয়ে আসছি এই প্রকৃতি মেলার মাধ্যমে। এবং এখানে যে জিনিসটা হচ্ছে যে আমরা সবুজের একটা সমারোহ ঘটাই এই মেলাতে, এবং এখানে নানা ধরনের উদ্ভিদ থাকে। আমরা এমনকি সামুদ্রিক মাছও আনি এই মেলাতে প্রদর্শনীর জন্য, যেটা আমাদের কাছ থেকে অনেক দূরে, সেই সমুদ্র, গভীর সমুদ্র, সেটার সাথেও সমুদ্রের, আমাদের বাংলাদেশের সমুদ্রে কি ধরনের আমাদের মাছ কিংবা আমাদের অন্যান্য প্রাণী রয়েছে এই পানির নিচে, সাগরের নিচে, সেটাও কিন্তু আমরা মানুষের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের কিন্তু একটি জিনিস আছে যে আমরা কিন্তু সামুদ্রিক মাছের ব্যাপারে আমাদের একটা অনীহা আছে, তো সেটাও কিন্তু আমরা চাচ্ছি এই মেলার মাধ্যমে যে সামুদ্রিক মাছের উপকারিতাটাও কিন্তু তুলে ধরছে এই মেলার মাধ্যমে। আমাদের এই ইট কাঠের যে বাংলাদেশের যে পরিস্থিতি হয়ে যাচ্ছে দিন দিন, এবং সবুজ যে অনেক দূরে চলে যাচ্ছে আমাদের কাছ থেকে, সেই ব্যাপারটাই কিন্তু আমরা কিন্তু তুলে ধরার চেষ্টা করছি যে সবুজ কিন্তু আমাদের জন্য, এবং প্রকৃতি পরিবেশ না থাকলে আমরা কিন্তু এই ইট কাঠের এবং এই পাথরের মধ্যেই কিন্তু আমরা বন্দী হয়ে যাব, এবং আমাদের কিন্তু একসময় প্রকৃতির কারণেই আমরা নিঃশেষ হয়ে যাব, প্রকৃতি যদি আমাদের কাছে না থাকে। সেই ব্যাপারটার জন্যই কিন্তু মূলত এই মেলার আয়োজন, এবং নানা রকমের স্টল থাকে আমাদের এই মেলায়, এবং সেই মেলার স্টলের মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন জিনিস এই মেলাতে তুলে ধরি, এবং সেইখান থেকেই কিন্তু আমরা বোঝানোর চেষ্টা করি যে সচেতনতার ব্যাপারটা, এই প্রকৃতির ব্যাপারটা, এবং আমাদের সাথে প্রকৃতি কতটুকু কাছের, এবং প্রকৃতি না থাকলে আমরাও থাকবো না, এবং প্রকৃতি আর জীবন যে একসাথে, এই ব্যাপারটা তুলে ধরি। এবার বিশেষ কিছু থাকছে এই মেলার? এবার হ্যাঁ, অবশ্যই প্রতিবারই আমরা নতুন কিছু সংযোজন করি। তো আমরা এবার আমাদের যে, আমরা আসলে শুধু যে স্টল থাকছে তাই না, আমাদের যে অনুষ্ঠানগুলো থাকে সেই অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু আমরা নানা বিষয়, নানা জিনিস তুলে ধরি, যাত্রা, মাইম এবং ক্যারেক্টার শো। পাশাপাশি আরেকটা জিনিস থাকে সেটা হলো যে এই যে গানগুলো থাকে আমাদের, যে বাংলার যে বিভিন্ন প্রাচীন নানা জিনিস, পল্লীগীতি, ভাওয়াইয়া, ভাটিয়ালি এবং আমাদের যে গম্ভীরা, এর মাধ্যমে প্রকৃতিকে তুলে ধরা, সেই জিনিসগুলোও কিন্তু আমরা করি। তো সুতরাং এখানে প্রতিবারই নতুন কিছু সংযোজন হয়। তা আমি এই মুহূর্তে সেটা বলে আমরা আশা করছি যে আরো নতুন কিছু বলে দিতে চাই না, আমি অপেক্ষা করতে চাই মেলাটা পর্যন্ত। আমরা টেবিলের অপর প্রান্ত থেকে শুনি প্রফেসর ডক্টর আইনুন নিশাত, আপনি যদি একটু মেলা সম্পর্কে বলেন, এর আগের মেলাগুলো তো আপনি ছিলেন। ধন্যবাদ। আমি আগের 3টে মেলাতেই ছিলাম, আর এবারের যে 4র্থ মেলা আশা করি আসবো। একটা জিনিস হচ্ছে যে বাংলাদেশের সাধারণ মানুষের জীবনযাত্রা, তার খাদ্য উৎপাদন, সবকিছু দুটো জিনিসের উপরে নির্ভরশীল। একটা হচ্ছে বাংলাদেশের ভূতাত্ত্বিক গঠন, আর একটা হচ্ছে জলবায়ু, আবহাওয়া। কোন সময় ফসল লাগাতে হবে, কোন ফসল লাগাতে হবে, এবং
প্রত্যেকটা এলাকা ভিত্তিক ফসলের যে ভ্যারিয়েশন ছিল এটাও কিন্তু ভূতাত্ত্বিক গঠন এবং জলবায়ুর উপরে নির্ভর করে। দিনাজপুরে যে ধরনের ধান হয় বরিশালের ধানটা কিন্তু পৃথক, এবং এইটাকে অর্থাৎ এইগুলোকে নির্ভর করে আমাদের ইকোসিস্টেম কিংবা জীববৈচিত্র্য এবং প্রতিবেশ গড়ে উঠেছে। তো এখন মানুষ বাড়ার সাথে সাথে জমির উপরে চাপ বেড়েছে, বন হারিয়ে যাচ্ছে, জলাভূমি হারিয়ে যাচ্ছে, হাওর বাওর ঠেকাতে হচ্ছে কষ্ট করে। তার সাথে যোগ হয়েছে এখন জলবায়ু পরিবর্তন, আবহাওয়া যখন বৃষ্টি হওয়ার কথা তখন হচ্ছে না। এর মাঝে যোগ হয়েছিল উৎপাদনের দিকে, কেবলমাত্র উৎপাদনের দিকে নজর দেয়, অর্থাৎ উচ্চ ফলনশীল ফসল, ধান বলেন, গম বলেন, যাই বলেন, কিংবা মাছের ক্ষেত্রে উচ্চ ফলনশীল অর্থাৎ তেলাপিয়া মাছ কিংবা সিলভার কার্প, এগুলো সবকিছু মিলে আমাদের প্রকৃতি মারাত্মক হুমকির সম্মুখীন। এখন শহরের একটা ছেলে আমার তো মনে হয় কিছুদিন পরে বলবে যে ফুলকপি কোথায় পাওয়া যায়, বলবে ফ্রিজ থেকে বের করে খেতে হয়। তো এখানে জীববৈচিত্র্যর যে ভ্যারিয়েশন আছে বাংলাদেশে, তার সাথে পরিচয় করিয়ে দেয়া, তার সাথে ধীরে ধীরে আমরা আশা করব চ্যানেল আই ইকোসিস্টেম, যেটা একটার সাথে আরেকটার সাথে যে সম্পর্ক। ছোটবেলায় একটা ধান খেতে তার চারপাশে যত ধরনের ফুল দেখেছি, লাল ফুল, নীল ফুল, ছোট ছোট শাপলা শালুক ছাড়াও ধানের যে জাত ছিল যেগুলো 3 ফুট 2 ফুট 2.5 ফুট উঁচু হতো, এখন উচ্চ ফলনশীল হওয়ার কারণে এগুলো ওখানে বিরাট পরিবর্তন এসছে। একটা পুকুরে যত জাতের মাছ ছিল এখন তেলাপিয়া ছাড়ার পরে সেগুলো নেই। তো তরুণ প্রজন্মের এই ব্যাপারে আগ্রহ আছে, কারণ তারা টেলিভিশনে, বিদেশি চ্যানেলে এই জাতীয় বহু প্রোগ্রাম দেখে, কিন্তু দেশের অনন্য প্রজাতি যেগুলো, এগুলো সম্পর্কে তো তাদের ধারণা নেই। আমি যদি বলি যে আমাকে একজন জিজ্ঞাসা করেছিল তিস্তাতে কি মাছ পাওয়া যায়, আমি বলেছিলাম পিয়ালি বলে একটা মাছ পাওয়া যায়। সিরাজগঞ্জে গেলে আপনি পিয়ালি মাছ পাবেন, যেটা এখন পাওয়া যাচ্ছে না ধীরে ধীরে। বাঘাইর বলে যে মাছটা, যেটাকে আমরা এখন দুর্লভ বলে ঘোষণা করছি, যেটা 15-20 কিলোগ্রাম পর্যন্ত হতে পারত। মহাশোল হারিয়ে গেছে, সুনামগঞ্জের দিকে পাওয়া যেত। এখন বর্ষার সময় বিলে হাত দিলে মেনি মাছ ধরা পড়তো। টাকি মাছ খেতে এখন মতিঝিলের দামি রেস্তোরাঁতে যেতে হয়, অথচ টাকি মাছ সহজেই পাওয়া যেত। ছোটবেলায় পুঁটি মাছ ধরেছি। তো এই যে ভ্যারিয়েশনগুলো ছিল, সংরক্ষণের অভাবে এগুলো হারিয়ে যাচ্ছে। রাষ্ট্রের একটা বড় দায়িত্ব আছে। 2011 সনে রাষ্ট্র প্রথমবারের মতো অঙ্গীকার করেছে যে প্রকৃতি রক্ষায় রাষ্ট্র দায়িত্ব নেবে, কিন্তু তার সাথে অ্যাওয়ারনেস বিল্ডিং এর যে প্রয়োজনটা আছে, এটাই আমি বিশ্বাস করি এই প্রকৃতি মেলার মাধ্যমে একটা বড় চাহিদা পূরণ হচ্ছে। আস্তে আস্তে এর ব্যাপ্তি বাড়বে, এর জ্ঞানের পরিধি বাড়বে। পরামর্শ আছে আপনার? হ্যাঁ, একটা জিনিস হচ্ছে কি, দেখেন, আমরা যদি বুঝতে পারি যে কোনটা আমাদের জন্য ক্ষতিকর, কোনটা ক্ষতিকর না, যেমন ধরুন সাপের কথা, গ্রামে একটা সাপ দেখলে তারা পিটিয়ে মেরে ফেলে, একটা বেজি দেখলে পিটিয়ে মেরে ফেলে, কেন? ওটা তো প্রকৃতির অংশ, সে তো আমার কোনো ক্ষতি করছে না। একটা জিনিস বোধহয় আপনারা জানেন যে সাপ কানে শোনে না। তা আপনি যদি একটা পোড়ো বাড়িতে যান, আপনার সাপের ভয় আছে, সেখানে লাঠি দিয়ে জোরে মাটিতে আঘাত করুন, পাট দিয়ে জোরে জোরে আঘাত করুন, সাপ সরে যাবে। মানুষও যেমন সাপকে ভয় পায়, সাপও মানুষকে ভয় পায়। এবং সাপের তো একটা প্রয়োজন আছে, সে যে সমস্ত ধান ক্ষেতের ক্ষতিকর ইঁদুর থেকে শুরু করে বিভিন্ন জিনিস খেয়ে একটা প্রকৃতির ব্যালেন্স রাখছে। তো আমার একটা পরামর্শ হবে যে আমরা আস্তে আস্তে এই বিভিন্ন ইকোসিস্টেমের সাথে মানুষকে যদি পরিচয় করিয়ে দিতে পারি, প্রত্যেকটা হয়তো সামনের বছর হয়তো নর্থ বেঙ্গলের ইকোসিস্টেম কিংবা হিল ট্র্যাক্সের ইকোসিস্টেম, আমাদের শালবন কিন্তু সারা দেশ জুড়ে ছিল এবং এটা বাংলাদেশের অন্যতম প্রধান গাছ ছিল। মাছের কথা তো বলছি, এখন আমরা অনেকটা জোর করে রক্ষা করছি। যেমন কদিন আগে খবরের কাগজে একটা নিউজ পড়লাম, রাজশাহীতে একটি বাড়িতে পেঁচা ডিম পেড়েছিল উপরের ঘুলঘুলিতে। তো বাচ্চা সেটা দেখতে পেয়ে প্রথমে ভয় পায়, মনে করেছিল সাপের ডিম বোধহয়, কিন্তু পিতা যিনি ওই বাড়ির, তিনি বলছেন না, এটাকে আমরা লক্ষ্য করি। দেখলেন যে সন্ধ্যার সময় একটা লক্ষ্মী পেঁচা আসলো। তো আমাদের দেশে পেঁচাও কিন্তু 12-13 প্রজাতির আছে। তো এই লক্ষ্মী পেঁচাটিকে ওনারা অবজার্ভ করলেন, দেখলেন যে 5টি ডিম থেকে 5টি বাচ্চা ফুটে বেরিয়েছে, মা খাবার দিচ্ছে। কদিন পরে মাকে আর দেখা যাচ্ছে না, হয়তো কোনো ফাঁদে পড়েছে কিংবা কোনো শিকারী কিংবা কেউ মেরে ফেলেছে। তো ওই বাড়ির যারা গিন্নি এবং বাচ্চারা মই দিয়ে উঠে সেই ঘুলঘুলিতে এই 5টা পেঁচাকে তারা খাবার দিচ্ছে। মুরগির
নাড়ি ভুড়ি ইত্যাদি, তাদের যে সমস্ত খাবার পছন্দ, যেটা পড়ে আমার অত্যন্ত ভালো লেগেছে যে এই যে বোধটা, যে এটাকে মানে আমি মনে করি যে আমার ছোটবেলার সময়ের যে স্মৃতিটা, সেটা হচ্ছে ডিমটাকে ভেঙে ফেলা, এটাকে দেখা এটার মধ্যে কি আছে। তো এই বোধটাকে বাড়ানোটাই হচ্ছে কিন্তু এই প্রকৃতি মেলার অন্যতম লক্ষ্য। শুনবো আরো কথা আপনার কাছ থেকে, মিস্টার জুনায়েদ কবির চৌধুরী। প্রকৃতি মেলা বেসিক্যালি আমাদের এখানে যখন আমরা শুরু করি 3 বছর আগে, এটা তো 4 নম্বর প্রকৃতি মেলা হবে, অ্যাওয়ারনেস বিল্ডিং এরই প্রথম কাজ ছিল। এবং অ্যাওয়ারনেস বিল্ডিং এর জন্য এই প্রকৃতি ও জীবন অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় স্কুলেও কিছু কিছু প্রোগ্রাম করা হয়েছে। এছাড়াও অ্যাওয়ারনেস বিল্ডিং এর জন্য যেসব জিনিস খুব বেশি কাজে লাগে সেগুলোর মধ্যে মেলা হচ্ছে একটা জিনিস। আপনি হয়তো জানেন যে এখন আজকাল প্রায় দেখবেন যে প্রত্যেক বছরই একটা করে বৃক্ষ মেলা হয়। 76-75 এর কথা চিন্তা করে দেখেন, তখন কিন্তু বৃক্ষ মেলা ছিলই না। তখন ওই ইয়েতে খুলনার ওইখানে একটা ছোট মেলা হইতো, সেখানে কিছু চারা টারা আনিয়ে লোকজন বিক্রি করতো, সেখান থেকেই হয়তো শুরু হয়েছে। কিন্তু এখন দেখেন প্রত্যেক বছর এই বৃক্ষ মেলা হওয়ার কারণে আপনি গ্রামে গঞ্জে বলেন, শহরে বলেন, প্রত্যেক বাড়িতেই দেখবেন কেউ 2টা না 1টা করে গাছ লাগাচ্ছে। কেউ হয়তো ছাদের উপরে টবে লাগাচ্ছে, কেউ হয়তো তার মাটিতে লাগাচ্ছে। প্রকৃতি মেলাটা অ্যাকচুয়ালি এই যে লোকজনকে প্রকৃতির ব্যাপারে অ্যাওয়ারনেস করার যে কাজটা, এটা একেবারে চাক্ষুষ সামনাসামনি দেখানোর মতো করে বলে এটার একটা বিরাট আছে, কন্ট্রিবিউশন আছে। এবং আমি এটা বলতে পারি অন্তত যে ছাত্ররা অনেক আসে প্রকৃতি মেলাতে। আমি গত বছরে দেখেছি, এর আগের বছরে দেখেছি, প্রচুর ছাত্ররা আসে। ছাত্ররা আসার কারণে আমি মনে করি যে ছাত্রদের আসার কারণে এই প্রকৃতি মেলার থেকে যে আমাদের যে বেনিফিট পাওয়ার কথা, সেটা আমার মনে হয় অনেকাংশে বেশি পাওয়া যায়। এবং প্রকৃতি মেলাতে যেটা করা হয় সেটা হচ্ছে যে একেবারে সামনাসামনি আপনি দেখতে পারেন যে এই মাছ আনা হয়েছে, এই চারা আনা হয়েছে, নানা রকমের চারাও দেখতে পারেন। একটা জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট এই প্রকৃতি মেলার ক্ষেত্রে, সেটা হচ্ছে যে আমাদের দেশের সোসাইটির কথা যদি আপনি চিন্তা করেন, 2 ভাগে ভাগ করা, একটা রুরাল, একটা আরবান। আরবান যে সোসাইটি, এরা কিন্তু প্রকৃতির আশেপাশে যায় না। ধান গাছে তক্তা হয় কিনা এরকম কথাবার্তা কেউ হয়তো বলতে পারে, কিন্তু প্রকৃতি মেলাতে যারা আসে তারা দেখতে পারে যে প্রকৃতি বলতে আমরা কি বুঝি, এবং প্রকৃতির সাথে আমাদের যে নিরবচ্ছিন্ন একটা যোগাযোগ, এই জিনিসটা তারা আস্তে আস্তে চিন্তা করতে শিখে। এই প্রেক্ষিতে কিন্তু আমি মনে করি যে মেলার মাধ্যমে যে অ্যাওয়ারনেস বিল্ডিং এর কাজ হয়, প্রকৃতির অ্যাওয়ারনেস ডেভেলপ করার জন্য এই মেলা একটা অত্যন্ত ইম্পর্টেন্ট কন্ট্রিবিউশন আছে। এবারে আমরা শুনবো যার লেখা কবিতা, গল্প, উপন্যাস, নাটক, গান থেকে বাংলার মানুষ বাংলার প্রকৃতি পরিবেশ সম্পর্কে জেনেছে, এবং নিয়মিত কলাম লিখতেন বাংলার মুখ নামে। তা থেকেও বাংলাকে জেনেছেন অনেকে, আমি সহ অনেকেই জেনেছেন। সো শামসুল হক। প্রকৃতি মেলা দিয়ে শুরু করি। খুব জরুরি একটা কাজ, আর মেলা হচ্ছে বাঙালির প্রাণের জিনিস। এমনকি এই তো আর এই যে কদিন আগে হয়ে গেল 24 তারিখে সাগরদাড়িকে কবি মধুসূদন দত্তের নামে মধু মেলা। তো বিভিন্ন কারণে মেলা যে অনুষ্ঠান করা হয়, মেলা যে গঠন করা হয়, মেলা চলে, সেটা কিন্তু মানুষ একটা বিনোদনের জন্য মূলত এলেও এর ভেতর থেকে কিন্তু অনেক কিছু সে নিয়ে যায়, অনেক কিছু নিয়ে যায়। এবং প্রকৃতি মেলার প্রধান উদ্দেশ্য যেটা আমি বুঝি, দেখেছি, সেটা হচ্ছে যে সচেতনতা বৃদ্ধি করা প্রকৃতি সম্পর্কে, এবং যে ইকো ব্যালেন্সের কথা বললেন বা পরস্পর নির্ভর, এইটে সম্পর্কে সচেতন করা। আমরা তো সচেতন নই, চোখের সামনে দেখছি অবরোধের নামে যখন হাজার হাজার গাছ কেটে রাস্তা আটকানো হয়। ঠিক আছে, এটা রাজনৈতিক কর্মসূচি দেখলাম, কিন্তু গাছগুলো যে হত্যা করা হলো এ সম্পর্কে কি আমরা সচেতন? কিংবা যেমন আমি ছোট মাছ পছন্দ করি খেতে বরাবরই, তো ছোট মাছ বহুদিন থেকেই খুব বিরল, পাই না। তো একজন এই দেশের বাড়িতে গিয়ে কুড়িগ্রামে একজন জেলেকে জিজ্ঞেস করলাম যে কি হলো, আমাদের ওখানে বুকরঙি মাছ হয়, পিয়ালি মাছের কথা উনি বললেন, এক এক জায়গায় এক এক ধরনের নিজস্ব মাছ রয়েছে, কি হলো? তো বললো যে ওই যে রাসায়নিক সার দেয় ধানের খেতে,
বন্যার সময় বা অন্য সময় পানির সেচে ওই দূষিত পানিটা গিয়ে ছোট মাছগুলো প্রথমেই মরে যায়। বড় মাছ খানিকক্ষণ লড়াই করে ঝাঁপাঝাঁপি করে, যেমন চিরকাল বড় মানুষেরা টিকে থাকে, আমরা গরিবেরা মরি, তেমনি ছোট মাছও শেষ হয়ে যায়। আমি সময়টাকে দেখি একটা শব্দে বলি, আত্মঘাতের সময়, সুইসাইডাল, আত্মহত্যার প্রবণতা সব ক্ষেত্রে সব ক্ষেত্রে। মেধাবী যে ছেলেটি বলে প্রমাণিত হচ্ছে, বিশ্ববিদ্যালয়ে আপনারা আছেন, তার অভিভাবকেরা চান যে বাইরে চলে যাক। এদেশে মাটি যে তার উচ্চাসার মাটি হতে পারে, এটা আমি দেখি না। আজকাল কম্পিউটার প্রযুক্তির জন্য দেখি যারা তরুণ গবেষক কোনো একটা বিষয় নিয়ে ভাবতে গেলেই কম্পিউটারে সার্চ করছেন। আমাদের সময় দেখেছি 10-20টা বই ঘেটে পাঠাগারে গিয়ে, লাইব্রেরিতে গিয়ে, মই বেয়ে উঠে পুরনো বই খুঁজে বার করে একটা কাজ করছেন। ইনভলভমেন্ট আর নেই। আমি এটা সুইসাইডাল মনে করি যে আপনি গুগলে সার্চ দিয়ে যে কোনো বিষয়ে আপনি 20,000 তথ্য নিয়ে নিজে একটা দাঁড় করাচ্ছেন। তো এইরকম বহু ক্ষেত্রে বলতে পারি, ব্যবসা বাণিজ্য, রাজনীতি, মেধা, সাহিত্যের ক্ষেত্রেও বলতে পারি যে একটা সুইসাইডাল টাইমের ভেতর দিয়ে আমরা পাস করছি। বহুদিন আগে বুদ্ধদেব দাশগুপ্তর একটা চলচ্চিত্র ছিল চরাচর, সম্পর্কে আমার ভাগ্নে হয়। তো বুদ্ধদেবকে বলেছিলাম যে সেটা পাখির ওপরে ছবিটি। তো বুদ্ধদেব বলল যে একটা খুব নতুন ধরনের প্রশ্ন পেয়েছিলাম, যে এই পৃথিবী কি মানুষের না পাখির? পাখির সংখ্যা তো মানুষের চেয়ে বেশি, অনেক বেশি। এটা তো পাখির পৃথিবী, মানুষ কি করে, কিংবা গাছপালার পৃথিবী, মানুষ কি করে দাবি করে? বলছে যে পৃথিবীর 3 ভাগ হচ্ছে জল, 1 ভাগ স্থল, কিন্তু এটাকে বলা হয় পৃথিবী, আর্থ, নট ওশেনিয়া। হ্যাঁ, তো বলছে যে মানুষ দখল করে নিয়েছে সবকিছু, এবং দখল করে নিতে নিতে এমন একটা পর্যায়ে গিয়েছে যখন শোষণ করতে করতে সেই কিংবদন্তির হাঁসের কথা মনে করিয়ে দেয় যে সোনার ডিম আছে তো কেটে খাই। তো প্রকৃতিকে শোষণ করতে 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 নিজেই বিপন্ন আমরা। কিন্তু আমরা যে পরস্পর নির্ভর, যে কথাটা ভাই বললেন, পরস্পর নির্ভর, এই সব কিছুর উপরে সবকিছু নির্ভর করছে, সবকিছুর উপরে সবকিছু নির্ভর করছে। এই ব্যালেন্স, এই ভারসাম্যটা হারিয়ে যাচ্ছে। এইখানেই হচ্ছে আমার কথা, যে আমরা আজকে দেখছি বন উজাড় হচ্ছে, পাহাড় কেটে সমতল করে অ্যাপার্টমেন্ট ব্লক চট্টগ্রামের হরহামেশা শোনা যাচ্ছে, হরহামেশা শোনা যাচ্ছে। নদীর নাব্যতা, বড় বড় নদীগুলো মরে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, এর দিকে কারো কোনো লক্ষ্য নেই। ইটের ভাটা আপনি যেখানে সেখানে দেখবেন। এতে যে পরিবেশ কিভাবে বিপন্ন হচ্ছে, তো এই সচেতনতা মনে করি যে বাবু আমার অত্যন্ত স্নেহভাজন, এটা খুব গুরুত্বপূর্ণ কাজ করছে। এবং চ্যানেল আইকে ধন্যবাদ যে এইটাকে এতখানি জায়গা দিয়ে গুরুত্ব দিয়ে কাজটা করছে, যেখানে আমরা প্রকৃতি সম্পর্কে মানুষকে সচেতন করতে পারব যে প্রকৃতি না বাঁচলে আমরা বাঁচব না। এবং এই পৃথিবী শুধু আমাদের নয়, এই পৃথিবী পাখির, এই পৃথিবী পশুর, এই পৃথিবী মাছের, এই পৃথিবী বৃক্ষের। আমরাই যেন পৃথিবীর একমাত্র, আমাদের কারণেই পৃথিবীর জন্ম হয়েছে এবং আমরাই এটাকে ভোগ করব। এবং সেই হাঁসের পেট থেকে কেটে সোনার ডিম আমরাই ভোগ করব। হাঁসটা যে মরে যাচ্ছে সেদিকে খেয়াল রাখবো না, বা হাঁসটা যে দিতেই থাকতো সেটাকে যে রদ করে দিলাম। এগুলো সচেতনতা বৃদ্ধি দরকার। এবং আমি মনে করি যে আরও কিছু প্রকল্প নেওয়া দরকার, শুধু মেলাতেই আবদ্ধ নয়। আমি মনে করি যে একটা ড্রাইভ এই প্রোগ্রাম থেকে নেওয়া দরকার, যে আমাদের শিক্ষা কার্যক্রমে প্রকৃতি একটা বিষয় আছে। প্রকৃতি সম্পর্কে আমি পড়ে দেখেছি, এই অনুষ্ঠানে আসবার আগে বাড়ির যে আমার কাজের মেয়েটি আছে, তার মেয়েরা পড়ে স্কুলে, তাদের বই নিয়ে আমি দেখলাম যে কি পড়ায়। কোনোখানে এই কথাটা নেই যে একটা ভারসাম্য বজায় রেখে চলতে হবে, এটা কোনোখানে নেই। এবং এর উপরে আমাদের অস্তিত্ব নির্ভরশীল। মুক্ত বায়ু, আমার স্বাস্থ্য, আমার জীবন, সমস্ত কিছু নির্ভর করছে একটা ব্যালেন্সের ওপরে। এইটা প্রকৃতি পাঠের ভেতরে আমি কুত্রাপি পেলাম না।
কোথাও পেলাম না। কাজেই আমি মনে করি এই অনুষ্ঠান থেকে জিল্লুর আমাদের একটি আবেদন থাকা দরকার যে শিক্ষা কার্যক্রমে অনেক কিছু শিক্ষা কার্যক্রমে প্রকৃতিকে আনা দরকার। শুধু মেলাই যথেষ্ট নয়, এই মেলাকে আরো ছড়িয়ে দিয়ে আরো অন্যান্য ক্ষেত্রে নিয়ে গিয়ে। আমি সময় পেলে আমি রবীন্দ্রনাথ থেকে দু একটা আমি উদ্ধৃতি আমি বই খুলেই রেখেছি এই অনুষ্ঠানের জন্য। এখন পড়তে চান না পরে? যেমন এই বসুন্ধরা কবিতাতে, এই কবিতাটি লেখা হচ্ছে রবীন্দ্রনাথ লিখেছেন আমাদের এই শাজাদপুর অঞ্চলে। উনি কলকাতার মানুষ, উনি কিন্তু আমাদের এই বাংলাদেশে এসে প্রথম প্রকৃতি সম্পর্কে সচেতন হয়েছে এবং তিনি বলছেন এই কবিতায় যে আমারে ফিরায়ে লহ ওই বসুন্ধরে, কোলের সন্তানে তব কোলের ভিতরে বিপুল অঞ্চল তলে। এই পৃথিবীকে বলছেন যে জননী, তোমার আঁচলের নিচে আমাকে ফিরিয়ে নাও, ওগো মা মৃন্ময়ী, তোমার মৃত্তিকা মাঝে ব্যপ্ত হয়ে রই দিক বিদিকে আপনারে দি বিস্তারিয়া বসন্তের আনন্দের মতো। এই যে প্রকৃতি লগ্নতা, এটা কিন্তু শুধু একটা আবেগ নয়। এই রবীন্দ্রনাথের কবিতায় পাবো, নজরুলের কবিতায় পাবো, জীবনানন্দের কবিতায় পাবো, এমনকি আমাদের মতো শহরে কবিদের কবিতাতেও প্রকৃতিকে বাদ দিয়ে আমরা চলতে পারি না। প্রকৃতির কাছে আমাদের যে ঋণ, আমাদের নিঃশ্বাসের জন্যে, আমাদের স্বাস্থ্যের জন্যে, আমাদের অস্তিত্বের জন্যে। তারপরে আরও ব্যাপার আছে। এইখানে যদি প্রকৃতির পাঠ আমরা বিদ্যালয়ে দিতে পারি, তাহলে এই যে ওজোন স্তর বিশ্ব নাকি ক্রমাগত উষ্ণ থেকে উষ্ণতর হচ্ছে। আমি যখন লন্ডনে গিয়েছিলাম আজ থেকে 40-42 বছর আগে, তখন সে ডবল কোট গায়ে দিয়েও সে ঠান্ডা নিবারণ করা যেত না। এখন আমি ওখানে শার্ট পরেও লন্ডন শহরে ঘুরে বেড়াতে পারি। এরকম সময় এই যে ওয়ার্মিং আপ, গ্লোবাল ওয়ার্মিং আপ, এটা তো আরো বড় ব্যাপার। কিন্তু সেদিকে নিয়ে যাওয়ার জন্য আমাদের কিন্তু একেবারে প্রাথমিক স্তর থেকে কাজ করতে হবে। কাজে আমার কথাটা হচ্ছে এই মেলা একটা গুরুত্বপূর্ণ কাজ করছে এবং এই মেলার তরফ থেকে, চ্যানেল আইয়ের তরফ থেকে, আমাদের তরফ থেকে যে প্রাথমিক পর্যায়ে শিশুদের যে ক্ষেত্রে শিক্ষা কার্যক্রমে বিশেষ করে যে প্রকৃতি পাঠ দেওয়া হয়, তার ভেতরে এই কথাটা যেন থাকে, এই কথাটা যেন থাকে। আসবো আবার আপনার কাছে। মিস্টার মুকিত মজুমদার বাবু, শুনলেন আপনি আপনার 3 অতিথির বক্তব্য, কিছু পরামর্শ, কিছু মূল্যায়ন। বাংলাদেশ খুবই ছোট একটি দেশ, জনসংখ্যা একটা কিন্তু বিরাট ব্যাপার। আমাদের ল্যান্ড কম, সংখ্যায় মানুষ অনেক বেশি। তো অনেক কিছুই কিন্তু আমরা প্রয়োজনেও কিন্তু হারিয়ে ফেলছি। মানে প্রয়োজন বলতে আমি বলবো যে নেসেসিটির কারণে কিন্তু অনেক কিছু ধরে রাখতে পারছি না। কিন্তু আমরা যেমন আমাদের পুকুর হারিয়ে যাচ্ছে, আমাদের গাছ হারিয়ে যাচ্ছে, আমাদের গাছ হারিয়ে যাচ্ছে বাসস্থানের তৈরি করতে গিয়ে। কিন্তু তখন কিন্তু আমরা চিন্তা করছি না, আমাদের গ্রাম হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, গ্রামও হারিয়ে যাচ্ছে। আমরা কিন্তু চিন্তা করছি না যে এই গাছ, এই পুকুর এবং এই যে নানা জিনিস আমাদের চারপাশে, এই জিনিসগুলোর কিন্তু ভাগিদার অন্য আরেকজনও আছে। সেই ভাগিদারও কিন্তু আমার মতোই তার রাইট আছে এই প্রকৃতিতে বেঁচে থাকার। সেই ব্যাপারটা কিন্তু আমরা কখনোই মাথায় রাখছি না। আমরা মানুষ, আমাদের শক্তি বেশি, বুদ্ধি বেশি, সুতরাং আমরা কিন্তু আমাদের আশেপাশে যা আছে সেইগুলোর কথা চিন্তা না করে আমাদেরটাই শুধু চিন্তা করছি, এবং সেই কারণেই কিন্তু অনেক কিছু হারিয়ে ফেলেছি আমরা এর মধ্যে, এবং হারিয়ে যাচ্ছে। বাংলাদেশে আমাদের যেটুকুই আছে, আমি বলবো যে অন্য অনেক দেশে তা নাই। যেমন আমরা যদি মধ্যপ্রাচ্যের দিকে তাকাই, মধ্যপ্রাচ্যের দিকে তাকালে আমরা কিন্তু দেখতে পাই তারা বিলিয়নস অফ ডলার খরচ করছে তাদের ইকোসিস্টেমকে ব্যালেন্স করার জন্য, তাদের মরুভূমিকে শীতল করার জন্য, সবুজ করার চেষ্টা করছে। তো সেখানে আমরা আমাদের যেটুকুই আছে এটাকে ধরে রাখার জন্য আমাদের কিন্তু অনেক কিছু করার ব্যাপার আছে এবং আমাদের করতে হবে। যা হোক চলে গেছে সেটা কিন্তু ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু যেটুক আছে সেটাকে ধরে রাখার জন্য যেটা করার দরকার সেটাই করতে হবে। আমরা সবাই কিন্তু যে কথাটি শ্রদ্ধেয় হক বললেন যে আমরা সুইসাইডাল একটা পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু সবকিছুই কিন্তু আমরা আত্মঘাতী একটা জায়গায় নিয়ে যাচ্ছি।
কিন্তু এই আত্মঘাতী জায়গায় নিয়ে গেলে যে শেষ পর্যন্ত এটা আমাদের উপরও আসবে, আমি নিজেও যে সাফারার হব, সেটা কিন্তু সবাই আমরা ভুলে যাচ্ছি। তো সেখান থেকে আমার কথা হলো যে শুধু সরকার না, আমরা যারা প্রাইভেট সেক্টরে আছি তারা কিন্তু আমাদেরও এগিয়ে আসতে হবে, এবং আমাদের কিন্তু প্রত্যেকেরই এগিয়ে আসতে হবে এই প্রকৃতি, পরিবেশ এবং আমাদের আশেপাশে যা আছে তাকে রক্ষা করার জন্য। ডক্টর আইনুন নিশাত জলবায়ু নিয়ে প্রচুর কাজ করছেন, জনাব জুনায়েদ কবির উনিও উদ্ভিদ নিয়ে অনেক কাজ করছেন বহু বছর ধরে, এবং সবারই কিন্তু এরকম যারা আছেন, যারা এ নিয়ে ভাবেন, এবং যারা সাধারণ জনগণ, আমরা সবাই মিলিয়ে কিন্তু আমাদের এই জিনিসটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের কিন্তু অনেক আছে, জি, আমাদের সম্পদ, প্রাকৃতিক সম্পদ কিন্তু অনেক। এত সুন্দর দেশ কোথায়? গাছপালা, নদী, সাগর, পাহাড়, সমস্ত কিছু মিলে অনেক কিছু আছে, কিন্তু আমরা শুধু মুখের কথাতেই চলছি, সুজলা সুফলা শস্য শ্যামলা বলেই আমরা ভাবছি যে সব বলা হয়ে গেল, কিন্তু কিভাবে যে বিনষ্ট হচ্ছে, কিভাবে বিনাশ সাধন করছি, সুজলাও থাকছে না, সুফলাও থাকছে না, শস্য শ্যামলাও থাকছে না। প্রফেসর ডক্টর আইনুন নিশাত, আমি আসবো আবার আপনার কাছে। জলবায়ু পরিবর্তনের কথা আমরা আলোচনা করছি, এবং জলবায়ু পরিবর্তনের ফলে সৈয়দ হক উল্লেখ করলেন বাংলাদেশ একটি অন্যতম ঝুঁকিপূর্ণ রাষ্ট্র, এবং এই জায়গাটাতে যে উদ্যোগ সরকারি পর্যায়ে, বেসরকারি পর্যায়ে এই ঝুঁকি মোকাবেলার জন্য, সেটি কতটা যথেষ্ট বা কি ধরনের উদ্যোগ? আপনি তো এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কম বেশি। আসলে জলবায়ু পরিবর্তন কিন্তু কেবল প্রারম্ভিক অবস্থাতে আছে। এটা বলা যেতে পারে জলবায়ুর যদি পুরো সাইকেলটাকে একটা দিন ধরি, তাহলে কেবল ভোর হয়েছে, অর্থাৎ দিনে দিনে পরিবর্তনটা আরো বাড়বে, আরো প্রকট হবে। দক্ষিণাঞ্চলে লবণাক্ততা বাড়বে, ঘূর্ণিঝড়ের আশঙ্কা বাড়বে, জলোচ্ছ্বাসের পরিমাণ বাড়বে, জোয়ারের উচ্চতা বাড়বে, সমুদ্র নদী ভাঙন বাড়বে, খরা হবে, আবার একই সাথে বন্যা হবে। তো আমি আবার আমার ওই মূল কথাতে ফেরত যেতে চাই যে এর সমাধান কিন্তু পৃথিবী দেখছে জীববৈচিত্র্য রক্ষার মাধ্যমে হতে পারে। যেমন আমাদের দেশে একসময় তর্ক বিতর্ক আছে, 5,000 থেকে 7,000 থেকে 10,000 প্রজাতির ধান ছিল। এখন এই যে প্রজাতির ধান ছিল, এটা কিন্তু প্রাকৃতিকভাবে গড়ে উঠেছে কোন ইকোসিস্টেম এবং কোন অবস্থাতে এটা ভালো হয়। প্রত্যেকটা ফসল, আপনি পটল বলেন আর বেগুন বলেন, কত জাতের ছিল। তো এখন আমি যদি এই জলবায়ু পরিবর্তন মোকাবেলা করতে পারে এমন ফসল গবেষণা করে বের করতে চাই, তাহলে কিন্তু ওই পুরাতন প্রজাতিগুলোতে যেতে হবে। আমরা উৎপাদনের দিকে নজর দিয়ে এই 5,000 প্রজাতিকে সংকুচিত করে 50টা প্রজাতিতে নিয়ে এসেছিলাম। তো এর জন্য যে জিন ব্যাংক প্রয়োজন, সেটা হয়তো ধানের ক্ষেত্রে আছে, পাটের ক্ষেত্রে আছে, এখানে আরো গবেষণা প্রয়োজন। এবং সারা বিশ্বে যেটা দেখছি, কিছু জিনিসের ক্ষেত্রে তারা প্রকৃতিমুখী হচ্ছে। যেমন একটা হচ্ছে ওষুধ, প্রাকৃতিক ওষুধ। আপনি লন্ডনে, স্যার যেহেতু বললেন, সবচেয়ে দামি দোকান ওষুধের, বুটসে গেলে কিন্তু ইসবগুলের ভুসি পাবেন। আপনি বিভিন্ন ধরনের প্রকৃতি, একদম অর্গানিক মেডিসিনস আর কবিরাজি ওষুধ, সেগুলো পাবেন। তো আমাদের দেশে এই জিনিসগুলো হারিয়ে যেতে বসছে, যে আমরা এগুলো জানি না, এগুলো রক্ষা করার প্রয়োজন আছে আলাদাভাবে। একই সাথে স্যার রবীন্দ্রনাথ খুলে রেখেছেন, সেহেতু একটু সাহস করেই বলছি, স্যারের কথার সাথে একটাতে একমত। এখন যখন আমরা গবেষণা করতে যাই, তখন ইন্টারনেট খুলি, এবং ইন্টারনেটে দেশের তো তথ্য যতটা পাওয়া যায়, তার থেকে আন্তর্জাতিক মহলের তথ্য বেশি পাওয়া যায়। আপনি যদি বিভূতিভূষণের লেখা পড়েন কিংবা তারাশঙ্করের লেখা পড়েন, তাহলে যত প্রজাতির গাছের নামের উল্লেখ পাবেন, সেটা এখনকার লেখকদের লেখাতে অতটা হয়তো নেই। তরুণ, আমি তো বৃদ্ধের পর্যায়ে পড়ি প্রায়। তো আমাদের সময় গ্রামের সাথে, মাটির সাথে সকলের যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, যেটা তাদের লেখায় প্রতিফলিত হতো, সেটাও হারিয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে প্রকৃতি মেলার মূল্যায়ন আমি করতে চাই এইভাবে, যে প্রকৃতির সাথে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, চতুর্থ প্রচেষ্টা চলছে, এবং আস্তে আস্তে এর ব্যাপ্তিটা বাড়বে। কিছু জিনিস সম্পর্কে আমরা মোটামুটি অজ্ঞ। যেমন গত বছর সামুদ্রিক মাছের উপরে যখন প্রোগ্রামটা ইন্ট্রোডিউস করা হয়, সামুদ্রিক মাছ কিন্তু স্বাস্থ্যের জন্য মিঠা পানির মাছের থেকে বেশি ভালো, কারণ এতে প্রচুর পরিমাণ আয়োডিন আছে, ফসফরাস আছে। তো যেহেতু আমাদের মিঠা পানির দেশ, আমরা সামুদ্রিক মাছকে অনেকটা ইগনোর করেছি। কিন্তু এখন যেহেতু সমুদ্রের উপরে আমাদের দখল এসছে, সামুদ্রিক মাছ আসবে, এবং এটার প্রতি আমাদের আকর্ষণও বাড়া দরকার। গত বছর প্রজাপতি মেলা হয়েছিল, হয়তো এবারও হবে, এখন আমরা দেখিনি। কাজী এগুলোর সাথে কিন্তু
আবার জলবায়ুর সাথে প্রচন্ড সম্পর্ক, কারণ এরা হচ্ছে পলিনেটার, যে পরাগায়ন প্রক্রিয়াটার সাথে সংযুক্ত। তো এই ইকোসিস্টেম সম্পর্কে আমাদের নলেজ কিন্তু এখনো খুব প্রারম্ভিক পর্যায়ে। আমরা ন্যাশনাল জিওগ্রাফি কিংবা অ্যানিম্যাল প্ল্যান্ট দেখে বুঝতে পারি যে স্যামন মাছ উজানের দিকে ধাবিত হয় প্রজননের সময়, কিন্তু আমি যদি বলি যে আমার রুই মাছ কিংবা পুঁটি মাছ কিংবা আমার দেশের সমস্ত মাছই একইভাবে উজানের দিকে অগভীর পানির দিকে ধাবিত হয়। যখন বাংলায় পড়ি আমরা, স্কুলে পড়েছি যে মাছ স্রোতের উল্টো দিকে চলে, কিন্তু এখন বুঝিয়ে দিতে হবে স্রোতের উল্টো দিকে চলে কেবলমাত্র প্রজননের সময়, তারপরে কিন্তু প্লাবন ভূমিতে সে ছড়িয়ে পড়ে সেখানেই বড় হয়। আমি আরেকটা কথা বলে এই কথাটা শেষ করছি, সেটা হচ্ছে যে সংরক্ষণের দিকেও আমার নজর দিতে হবে, কিন্তু জনসংখ্যা যেহেতু বেড়েছে সবকিছু আমি সংরক্ষণ করতে পারবো না। সেজন্য দেশে ইতিমধ্যে আইন প্রণীত হয়েছে যে বনভূমির 10 ভাগের মতো আমি যদি প্রোটেক্টেড এরিয়া হিসেবে ডিক্লেয়ার করি, যেখান থেকে আমি সম্পদ আহরণ করব না। আমি মাছের ব্রিডিং কতগুলো গ্রাউন্ড আছে, যেমন বাঙালি নদী, করতোয়া, কিছু কিছু অংশ আছে যেগুলো সরকার ইতিমধ্যে সংরক্ষিত এলাকা ঘোষণা করেছেন। সুন্দরবনে কদিন আগে শালা নদীতে যে দুর্ঘটনা ঘটলো সেটা নিয়ে আমরা আতকে উঠেছি, কারণ সেখানে ইরাবতী ডলফিনের জন্য সংরক্ষিত এলাকা ঘোষণা করা হয়েছিল। আমাদের এখানে সিলেটে যে সমস্ত সংরক্ষিত এলাকা আছে, বিভিন্ন বনগুলো, এগুলো কিন্তু জীববৈচিত্র্যের অত্যন্ত মূল্যবান আধার। তো এখানে কি করে যেতে হবে এবং প্রকৃতিকে কি করে উপভোগ করতে হবে সেটা সম্পর্কে আমাদের শিক্ষা প্রয়োজন। আমরা যখন এই যে শ্রীমঙ্গলের কাছে যে বনটা, মানে হাজার হাজার মানুষ গিয়ে বিভিন্ন ধরনের কোকের ক্যান আর চিপসের প্যাকেট ফেলে যে দুরবস্থাটা করে, প্রকৃতিকে এনজয় করতে হবে কিন্তু চুপি চুপি। যে কারণে আমি একটু আগে যে পেঁচা সংরক্ষণের যে পরিবার, তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছিলাম এই কারণে যে তারা সংরক্ষণ করেছে, এবং এই লক্ষ্মী প্যাঁচার সাথে দেশের সংস্কৃতির বহু সম্পর্ক আছে। কারণ এই পার্টিকুলার প্যাঁচাটা ঘর বাঁধত ধানের গোলাতে, তো স্যার ধানের গোলা তো হারিয়ে গেছে, লক্ষ্মী প্যাঁচার তো আবাসস্থল নেই। একটা পুরনো গাছ যদি কেউ কাটতে চেষ্টা করে আমার খুব কষ্ট হয়, কারণ যত পুরনো গাছ হবে তত গাছের কোঠরি গর্ত থাকবে, যেখানে পুরনো সময় একটা ডাল বেরিয়েছিল, ওটাই কিন্তু বহুজাতের পাখির আবাসস্থল। নগরের মধ্যেও কিন্তু অত্যন্ত দামি দামি আবাসস্থল আছে। SM হলের সামনে যে টিয়া পাখি ঝাড় ছিল, আমি ছাত্র অবস্থাতে বুয়েটের ছাত্র ছিলাম, যেটা কয়েক বছর আগেও দেখেছি, এখন সেটা দেখি না। আমাদের সময়ও ছিল 50 দশকের মাঝামাঝি সময়। আমাদের বঙ্গভবনটা, রাষ্ট্রপতি যেখানে থাকেন সেখানে যে পুকুরগুলো আছে সেখানে কিন্তু মাইগ্রেটরি বার্ডস আসে, কিন্তু রাষ্ট্রপতিকে রক্ষার নামে তার আশেপাশে ঝোপঝাড় সব কেটে পরিষ্কার করে ফেলা হয়। রাষ্ট্রপতিকে যদি বোঝানো যায় যে আপনার আবাসস্থলটা কিন্তু একটা আরবান প্রোটেক্টেড এরিয়া হিসেবে ডিক্লেয়ার করা যেতে পারে। আমাদের বিডিআর কেন্দ্র যেটা ছিল, যেখানে একটা শপিং মল গড়ে উঠেছে, সেখানে যে পাখি আসতো, স্যার পাখি হচ্ছে নায়েম, সেখানে আমি মাঝে মাঝে ক্লাস নিতে যেতাম, পাখির শব্দে ক্লাস নেওয়া কষ্টকর হতো, এত ডাকাডাকি করতো। আমরা কি করলাম, সেটাকে বুঝিয়ে ফেলে সেখানে একটা শপিং মল গড়ে তুললাম। কাজে আমাদের সচেতন ভাবে, এর জন্য কিন্তু দেশের যে সমস্ত আইন প্রয়োজন, স্ট্র্যাটেজি প্রয়োজন, প্রকল্প সব আছে। এইখানেই আমার কথাটা ছিল, আপনি মানে প্রায় আমার মুখের কথাটাই, মনের ভাবনাটাই প্রকাশ করেছেন। সেটা হচ্ছে যে সিটি প্ল্যানিং, এই প্ল্যানিংটা খুব মাইন্ডলেসলি করা হচ্ছে, এর ভেতরে কোনো চিন্তা ভাবনার অবকাশ নেই। এই যে SM হলের কথা বলেন যে টিয়ার ঝাড়, আমার নিজের যে এখানে থাকি গুলশানে, সেই জায়গাতে অসংখ্য পাখি আসতো, এবং আমার মনে আছে একবার পরিচালক মৃণাল সেন এসেছিলেন, গৌতম ঘোষ এসেছিলেন, ওদেরকে নিয়ে এসেছিলাম বাড়িতে। সন্ধ্যের সময় পাখির আওয়াজে ওরা বললেন যে একটা মানে শতাব্দীর পরে যেন পাখির আওয়াজ শুনলাম। ওরা কলকাতায় থাকেন, শুনতে পাননি, কিন্তু এখন সেইখানে একটি নিঃসঙ্গ কোথা থেকে ঘুঘু মাঝে মাঝে আসে। তো ঘুঘু তো খুব বিষণ্ণ স্বরে ডাকে, ঘুঘু ঘুঘু করে, মনটা উদাস হয়ে যায়। আমার মনে হয় ও শোকগাথা রচনা করে যে তোমরা আনপ্ল্যান্ড ওয়েতে মাইন্ডলেসলি সিটিকে এমনভাবে গড়েছ যেখানে প্রকৃতিকে হত্যা করা হচ্ছে সব দিক থেকে। এই শহরের দিকে তাকিয়ে দেখুন, আমি মানে মনে করি যে এই উন্নতির জোয়ারে বিভিন্ন ছোট ছোট গ্রামগঞ্জও এখন শহরে পরিণত হচ্ছে। খুবই স্বাভাবিক, সবখানেই হয়েছে, পৃথিবীর উন্নত দেশগুলোতে হয়েছে। কিন্তু এই রকম বোধহয় বিপর্যস্ত অবস্থার ভেতরে
তাদেরকে গড়ে তুললেন, যেখানে যা খুশি পাচ্ছে গড়ে তুলছে, যে কোনো জায়গায় একটুখানি শহর থেকে বেরোলেই বোঝা যাবে। এই সচেতনতাগুলো আমাদের সৃষ্টি করবার ব্যাপারে এই ধরনের অনুষ্ঠান প্রকৃতি মেলায় তো ভূমিকা রাখতেই পারে। আরও একটি কথা এই সময় মনে হলো, উনি বললেন যে বিভূতিভূষণের লেখায়, রবীন্দ্রনাথের লেখায়, জীবনানন্দের লেখায়, কবিতায় আমরা এত গাছপালা পাখির নাম পেয়েছি, তাদের চিত্রকল্প রূপকল্প পেয়েছি। এটা ঠিক। আমিও তরুণ বহু লেখককে বলি, এই তুমি যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, পাশে একটা ফুল বা গাছের কোনো বর্ণনা নেই কেন? বোঝা তো যাচ্ছে না এটা কি ফাল্গুন মাস না আষাঢ় মাস, কোন মাস ঘটনাটা ঘটছে। অর্থাৎ তারা দেখেনি। দু একজনের আছে, এখনো আছে, নেই তা নয়। আমি মনে করি, এটা আমি বাবুকেই আমি বলবো, একটা সাহিত্য পুরস্কারের করুন, যে প্রকৃতি নিয়ে যারা গল্প বা কবিতা করেছে, কোনো বই হলে বছরে তাকে যে একটা পুরস্কৃত করব, যার ভেতরে প্রকৃতিকে পাওয়া যায়। একটি প্রস্তাবনা পাওয়া গেল। মিস্টার জুনায়েদ কবির চৌধুরী, আমি বেসিক্যালি ইয়ের সম্পর্কে একটু বলি। প্রকৃতি মেলাটা সাধারণ লোকজন যারা আছে, জেনারেল পপুলেশন যারা, এদেরকে অ্যাওয়ারনেস করার জন্য খুব ইফেক্টিভ। গভর্নমেন্ট অনেক আইন করেছে, মনে করেন ইভেন এই 2012 সনেও একটা ওয়াইল্ড লাইফ প্রিজার্ভেশন অ্যাক্ট হয়েছে। গভর্নমেন্ট অনেক জায়গাতে প্রটেক্টেড এরিয়ার নাম্বারও বাড়ছে। এখন প্রায় 37টা প্রটেক্টেড এরিয়া আছে রিজার্ভ ফরেস্টের এলাকাতে। অ্যাবাউট 10.9% এলাকা রিজার্ভ ফরেস্টের প্রটেক্টেড এরিয়া হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে। মানুষজন হয়তো যাচ্ছে, বাড়তেছে, কিন্তু প্রকৃতি মেলাটা যেটা করে সেটা হচ্ছে পাবলিককে অ্যাওয়্যার করে। গভর্নমেন্টের যে বর্ম ইনস্ট্রুমেন্ট, লোকজনকে বলা বা লোকজনের কাছে রিপোর্টস সাবমিট করা বা কোনো একটা সংস্থা তৈরি করা বা কোনো আইন প্রণয়ন করা, এই নিয়ে সব কিন্তু সমস্যা, এই ইয়েটা সমাধান হয়। লোকজনের কাছে কিন্তু এটা যায় না। লোকজনের কাছে যাওয়ার জন্য যেসব পন্থা আছে, লোকজনকে বলা, লোকজনের সাথে ফোকাস গ্রুপ ডিসকাশন করা বা লোকজনের কাছে ইনফরমেশন নিয়ে গিয়ে দাঁড়ে দাঁড়ে গিয়ে বলা বা ছোটোখাটো মিটিং করা, যাত্রা করা, পালা করা, এইসব, এর মধ্যে সবচেয়ে ইফেক্টিভ সিস্টেম হচ্ছে যে মেলা করা। কারণ বিশেষ করে বাংলাদেশে মেলা শুনলেই মনে করে লোকজন যে হ্যাঁ ঠিক আছে, এখানে একটা যাওয়া যেতে পারে, এটা সারাদিন লাগবে না, এটা একটা এনজয়মেন্ট হবে। এবং এই কানেকশনে প্রকৃতি মেলা যখন হয়, তখন আমি যেটা আগেও বলতেছিলাম যে বহু স্টুডেন্টস কিন্তু আসে। আমি এই জন্য বলতেছি, আমি নার্সারিতে পড়াই, আমি যখনই ক্লাসে যাই, প্রকৃতি মেলা যখন চলে বা পরে যখন ক্লাস হয়, তখন প্রায় লোকে ছাত্ররাই বলে যে আমি প্রকৃতি মেলায় গেছিলাম, এইটা দেখছি, ওইটা দেখছি, থিংস লাইক দ্যাট। সেই জন্য এটা এই প্রকৃতির সাথে লোকজনকে পরিচয় করিয়ে দেওয়া বা প্রকৃতি বলে একটা জিনিসের উপরে যে আমাদের ডিপেন্ডেন্সি আছে, এইটাকে লোকজনের কাছে প্রচার করার যে সার্থক চেষ্টা, এটা কিন্তু এই প্রকৃতি মেলা থেকেই হয়। এবং একটা জিনিস আমাদের খুব ভালো করে বোঝা দরকার যে আমরা প্রকৃতির উপরে 100% ডিপেন্ডেন্ট। আমরা যতই বলি না কেন যে পলিথিনের কাপড় পরতেছি বা অ্যাক্রিলিনের উল ব্যবহার করতেছি, এগুলোও কিন্তু ন্যাচারাল প্রোডাক্ট, আর হয়তো নন রিনিউয়েবল, কিন্তু রিনিউয়েবল প্রোডাক্ট আমাদের অনেক আছে। এবং আমরা যদি রিনিউয়েবল প্রোডাক্টের উপরে, ন্যাচারের উপরে ডিপেন্ড করি, তাহলে আমাদের জন্য আরও বেটার হবে। তবে ন্যাচারের উপরে ছাড়া ডিপেন্ড না করলে আমাদের কিন্তু একদিনও আমরা বাঁচতে পারবো না। এই প্র্যাকটিক্যালি রিসোর্স যেটা পৃথিবীতে আছে সেটা তিনটাই, এই ওয়াটার মানে পানি, বাতাস আর লাইট, সূর্যের লাইট। এই তিনটা থেকেই শুরু। এই তিনটা থেকেই গাছপালা হয়তো ফটোসিনথেসিসের মাধ্যমে খাদ্য তৈরি করে, আমরা সেই খাদ্য হয়তো খাই। গাছপালা থেকে তৃণভোজী প্রাণী যেগুলো, এগুলো খেয়ে বাঁচে। প্রকৃতির সাথে আমাদের, প্রকৃতি যদি কোনো কারণে বিনষ্ট হয়, তাহলে কিন্তু আমাদের লাইফ যে শেষ হয়ে যাবে, এই জিনিসটাই কিন্তু অনেকের, বিশেষ করে আরবান এলাকাতে যারা বাস করেন, তাদের কিন্তু এই চিন্তাটা নাই। এবং প্রকৃতি মেলাতে আসলে পরে লোকজন যেটা এইটা যেটা বুঝতে পারে বেসিক্যালি, সেটা হচ্ছে যে প্রকৃতি আমাদের জন্য একেবারে নিরবিচ্ছিন্ন একটা অংশ। প্রকৃতি না থাকলে আমরা যে বাঁচবো না, আমরা প্রকৃতির দাক্ষিণ্যেই বেঁচে আছি। এই জিনিসটাই লোকজনকে বোঝানোর জন্য এই প্রকৃতি মেলা একটা বিরাট অবদান। আমরা শেষের দিকে কনক্লুড করবার জন্য 1.5 মিনিট করে সময় মুকিত মজুমদার বাবু। আমরা যেটা করছি যে মেলার পাশাপাশি বই, ডিভিডি, ক্যালেন্ডার, লিফলেট প্রতি বছর বের করছি। অন্যান্য জিনিসগুলো যাই আমরা করি, এইগুলো কিন্তু আমরা বিভিন্ন এনজিও এবং ইউনিভার্সিটি, কলেজ
স্কুল তাদের দিচ্ছি। কিন্তু পাশাপাশি আরেকটা জিনিস করি আমরা, প্রতি বছর কিন্তু পাখি শুমারি করি আমরা, এবং বার্ড ক্লাব আর আমরা একসাথে যৌথ উদ্যোগে করি, প্রকৃতি জীবন ফাউন্ডেশন। যে আমাদের দেশে যে পাখিগুলো, পরিযায়ী পাখিগুলো আসে প্রতি বছর, এই পরিযায়ী পাখিগুলোর অবস্থা এবং তারা কি সংখ্যায় কমে যাচ্ছে না আগের মতোই আছে, এই ব্যাপারটাও কিন্তু আমরা জানতে পারি পাখি শুমারির মাধ্যমে। এবছরও আমরা করেছি, জাস্ট রিসেন্টলি আমাদের করা হয়েছে। তো মোটামুটি এই নানাভাবেই কিন্তু আমরা কিন্তু নানা কর্মসূচির সাথে জড়িত। এবং এই শিক্ষার ব্যাপারটা, যে প্রাথমিক বিদ্যালয়ের প্রকৃতির পাঠের ব্যাপারটা, এটা খুবই জরুরি। যে কথাটা শ্রদ্ধেয় হক বলেছেন, যে এটা আসলে যদি আমরা ছোটবেলার থেকেই যদি বাচ্চাদের না শেখাই যে প্রকৃতি আমার জন্য কি করছে, এটা কিন্তু আমাকে শেখাতে হবে ঘরের থেকে। একেবারে আমাদের বাবা মার কিন্তু এই দায়িত্ব। কিন্তু আমরা বলি মসজিদে যাওয়ার সময় জুতোটা নিয়ে ঢুকো না, কিন্তু আমরা শেখাই না যে ব্যাঙটাকে ঢিল মারতে হবে না, কিংবা পাখির ডিমটা ফেলে দিতে হবে না। এটা কিন্তু আমরা শেখাই না। পাতাটা ছিঁড়তে হবে না গাছের, এগুলো কিছুই শেখাই না। কিন্তু আমরা বাবা মাদেরও বলবো যে তারাও যেন শেখায় ব্যাপারটা। এবং স্কুলে কিন্তু অবশ্যই পাঠ্য থাকা উচিত প্রকৃতি নিয়ে, এবং সেটা খুবই জরুরি, একদম প্রথম থেকে শেখানো, প্রাথমিক স্তর থেকে। মিস্টার জুনায়েদ কবির চৌধুরী, খুব সংক্ষেপে। দেখেন, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা আমাদের এই প্রকৃতি মেলা এবং প্রকৃতি জীবন অনুষ্ঠান থেকে হয়, সেটা বিশেষ করে আমাদের দেশে গাছপালা কতগুলো আছে, কী রকমের গাছপালা আছে, কী রকমের প্রাণী আছে, এইসব জিনিস দেখানো হয় বা এইসব জিনিসের উপরে অনুষ্ঠান করা হয়। আমাদের দেশে যে ৩,৭০০ প্রজাতির গাছ আমরা যে অলরেডি এখানে আইডেন্টিফাই করছি, এই জিনিসটাই কিন্তু অনেকে জানে না। আমাদের এখানে যে ৭০০-৮০০ প্রজাতির সরীসৃপ জাতীয় প্রাণী আছে, এটারও খবর অনেকের কাছে নাই। আমাদের দেশে যে কিছু কিছু গাছপালা একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে, এখন পাওয়াই যাচ্ছে না, এই খবরও আমরা কিন্তু জানি না। প্রকৃতিও জীবন অনুষ্ঠান থেকে এইসব বিষয়ে কিন্তু প্রায় প্রচারণা করা হচ্ছে, এবং লোকজনকে বোঝানো হচ্ছে বা লোকজনকে বলা হচ্ছে যে এই জিনিসটা আমাদের ছিল, আমাদের এইগুলো নষ্ট হয়ে গেছে। যেমন আমি একটা স্পেসিফিক এক্সাম্পল বলি, দুধপুকুরিয়াতে এটাই একমাত্র একটু ছোট্ট একটা জায়গা যেখানে এখনো ন্যাচারাল ফরেস্ট অল্প একটু আছে। সেখান থেকে আমি গত বছরও গেছিলাম, গত বছর গিয়ে পান্নালতা একটাও দেখতে পারিনি। এর আগের বছর গিয়ে আমি ওখানে 4টা না 5টা পান্নালতার গাছ পাইছিলাম। তার মানে আস্তে আস্তে এইটা হয়তো ভবিষ্যতে 5 বছর পরে হয়তো দেখা যাবে এটা নাই, পাওয়া যাচ্ছে না। ডক্টর আইনুন নিশাত। প্রকৃতি মেলা প্রত্যেক বছর নতুন একটা থিম, নতুন একটা বিষয় ইন্ট্রোডিউস করে। তো সেজন্য প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনকে অভিনন্দন জানাচ্ছি। কিছু কিছু জিনিস বোধহয় আমাদের দৈনন্দিন জীবনে যেগুলো প্রকৃতিকে ফিরিয়ে আনতে পারি, যেমন ওষুধি গাছের কথা বলছিলাম, বহু জিনিসের সম্পর্কে তো আমাদের জ্ঞান হারিয়ে যাচ্ছে। তুলসী কিংবা থানকুনি পাতা কিংবা নিম গাছের উপকারিতা, বহু কিছু আছে। তো এই যে বিভিন্ন ভ্যারাইটি যেগুলো ছিল, জুনায়েদ কবির একটু আগে যেটা বললেন, পাইনালতার উপরে অল্প কদিন আগেই প্রকৃতি ও জীবনের উপর যে একটা অনুষ্ঠানে এটা ব্যাখ্যা করা হচ্ছিল যে গাছের লতাটা কেটে চেপে ধরলে 1 গ্লাস পানি পাওয়া যায়। তো যারা ওই প্রকৃতির উপরে নির্ভর করতেন তারা নিশ্চয়ই এটার ব্যবহার জানতেন। তো আমাদের কিছুটা যদি সচেতনভাবে এই সংরক্ষিত এলাকাগুলোকে আমরা রক্ষা করি, সেখানে কি প্রজাতির গাছ আছে সেটা আমরা, কি প্রজাতির জীবন আছে সেটা আমরা এখনো জানি না, আর পরিবর্তনটা কিভাবে হচ্ছে এটাও যদি আমরা লক্ষ্য করতে পারি, তাহলে কিন্তু ভবিষ্যৎ প্রজন্মকে দিক নির্দেশনা দিতে পারবো যে এটাকে রক্ষা করেন, এটাকে রক্ষা করেন। তবে রক্ষা করতে হবে সেটা হচ্ছে যে জীববৈচিত্র্যের আধার যেগুলো ছিল, জলাভূমি, বনভূমি, আলাদাভাবে প্রচেষ্টা নিতে হবে সেগুলো রক্ষা করার জন্য। তো আমি অপেক্ষায় রইলাম যে এবারের প্রকৃতি মেলাতে নতুন কি থিমটা তুলে ধরা হবে। বাট ঔষধি বৃক্ষের প্রতি বোধহয় অল্প পরিসরেও মানুষকে অনেক বেশি সচেতন করা যেতে পারে, সেটার দিকে হয়তো নজর দেওয়া হবে। আমি একটু উত্তরটা দিই। প্রতি বছরই কিন্তু ঔষধি একটা গাছ লাগানো হয় এবং বৃক্ষরোপণের একটা কর্মসূচি থাকে। প্লাস
আমাদের যে নার্সারি যারা গাছ নিয়েছে তারা কিন্তু ওষুধি গাছ থাকে তাদের, এবং অন্যান্য গাছের সাথে সাথে। শামসুল হক, এই আজকেও দেখছিলাম বাস নিয়ে শিক্ষা সফরে বেরিয়েছে, কোথায় যাচ্ছে সেই ময়নামতি যাচ্ছে না কোথায় যাচ্ছে। তো আমার মনে হচ্ছিল যে প্রকৃতির সফরের ব্যবস্থা করা যায় না শিশুদের নিয়ে। আমি যে পাঠ্যক্রমের কথা বললাম যে বিদ্যালয়ে প্রকৃতির সফর, বাইরে কিন্তু ইউরোপে অনেক স্কুল আছে যেখানে বাচ্চাদেরকে শুধু প্রকৃতি দেখাতে নিয়ে যাওয়া হয়। সেই বলছি, এটা নয় শিক্ষা সফর মানে হচ্ছে কক্সবাজারে যাচ্ছে, টেকনাফে যাচ্ছে, সেন্ট মার্টিনে যাচ্ছে, কুয়াকাটায় যাচ্ছে, কি ময়নামতি, পাহাড়পুর টাহাড়পুরের দিকেও আমি শুনি না যে শিক্ষা, সব এই দক্ষিণের এইসব দিকে। কিন্তু আমার যে প্রকৃতির দাক্ষিণ্যে আমাদের জীবন, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, খুব সুন্দর নাম, যে জীবন এবং প্রকৃতি এই দুটো মিলেই হচ্ছে আমাদের চিন্তাভাবনার ক্ষেত্রটা। এবং এইখানে এই শিশুকালে পাঠ্যক্রমের কথা যেমন বলেছি, আমার মনে হচ্ছে যে প্রতিটি স্কুলে শিক্ষকদের উচিত যে প্রকৃতির ভেতরে নিয়ে যাওয়া, যে এই যে দেখো নদী, এটা হচ্ছে গতিপথ, এই যে গাছ, এই তোমার বাড়ি থেকে বেরোলেই এই যে ছোট্ট গাছটি, আমরা মানে গাছগুলোর নাম, গাছের নাম আমার মনে আছে ক্লাস 5-এর ছাত্র তখন জগদীশ চন্দ্র বসুর অব্যক্ত বুঝলেন পরে অবাক হয়েছিলাম যে বৃক্ষেরও প্রাণ আছে, বৃক্ষেরও সাড়া দেয়, লজ্জাবতী লতা যে কুঁকড়ে যায় এটা দেখায় যে এরও একটা প্রাণ আছে, এ রেসপন্ড করতে পারে, প্রতিক্রিয়া দেখাতে পারে। এবং তারপরে আমার মনে আছে আমি কিছুকাল কলেজে বিজ্ঞানের ক্লাসে পড়েছিলাম বছর দেড়ে, তো তখন ওই বটানির ক্লাসে যখন একটি পাটের সবুজ ছাল ছাড়িয়ে মাইক্রোস্কোপের নিচে দেখি যে এরকমভাবে ঘুরছে, অনবরত ঘুরছে, মানে এক বিস্ময়কর যে পাটের ছিলকা একটা সবুজ দেখছি তার ভেতরে প্রাণ স্পন্দন এইভাবে ঘুরছে। তো এইগুলো যদি আমরা ছোটবেলা থেকে কৌতূহল সৃষ্টি করতে পারি, এইরকম মেলা যদি শিশু মেলার ভেতরে আনতে পারি, যে প্রকৃতি সম্পর্কে সচেতন করা, কারণ কাজটা আমাদের শুরু করতে হবে সব কাজই, আমাদের শিল্প, সাহিত্য, রাজনীতি সমস্ত কিছু পাঠ, কিন্তু দেশের যে অবস্থা, যে পরিস্থিতি, যে সময়, একেবারে শিশুদের স্তর থেকে শুরু করতে হবে। আমার শেষ কথা হচ্ছে এইটাই। অনেক ধন্যবাদ মুকিত মজুমদার বাবু, জুনায়েদ কবির চৌধুরী, প্রফেসর ডক্টর আইনুল ইরশাদ এবং সৈয়দ শামসুল হক। দর্শক, আজ প্রকৃতি মেলা চ্যানেল আই প্রাঙ্গণে আপনাদের সবার আমন্ত্রণ রইল। এবং প্রকৃতির দাক্ষিণ্যে আমরা আসলে বেঁচে আছি, কথায় উঠে এসছে, এবং প্রকৃতি জীবন এর ভারসাম্য রক্ষা করতে হবে, জীববৈচিত্র্য রক্ষা করতে হবে, সংরক্ষণের উপরে জোর দিতে হবে, এবং মেলার যে লক্ষ্য, যে সচেতনতা তৈরি, সেটি নানাভাবে হতে পারে। আমার অতিথিরা উল্লেখ করেছেন, বিশেষ করে একেবারেই শিশুদের দিয়ে শুরু করতে হবে, পরিবার থেকে শুরু করতে হবে, শিক্ষা কার্যক্রমের মধ্যে বিষয়টি নিয়ে আসতে হবে, এবং এই মেলা আরও বিস্তৃত হোক, সফল হোক, এটি আমাদের প্রত্যাশা। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।